যে ভয়াবহ বন্যায় আমরা গত প্রায় 5 দিন ধরে দেশের একটা বড় অংশ আসলে ডুবেছিল, ভয়াবহ একটা দুর্যোগের মুখে আসলে আমরা দেশের একটা বড় জনসংখ্যার একটা বড় অংশ আসলে পড়েছিলাম, সেটা অনেকাংশে কাটতে শুরু করেছে। ফেনীসহ বিভিন্ন জায়গায় পানি অনেকাংশে কমা শুরু করেছে। নোয়াখালী এবং কুমিল্লায় কিছু পানি বাড়ছে, কিন্তু সেটাও খুব ভয়ঙ্কর কিছু এখনও না। কিন্তু এই এলাকাগুলোতে আমাদের আরও বেশ কিছুদিন ধরে আসলে ত্রাণ কার্যক্রম চালাতে হবে, তাদেরকে আপনার পুনর্বাসনে সাহায্য করতে হবে। সেখানে আপনার মেডিকেল ক্যাম্প, তাদেরকে ওষুধ সরবরাহ করা, তাদেরকে আবার সার বীজ দিয়ে তাদেরকে কৃষিকে পুনরুদ্ধার করা, এরকম বিভিন্ন উদ্যোগ আমাদেরকে চালাতে হবে। এখন পর্যন্ত বাংলাদেশের আপামর জনগণ আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আসুন্না ফাউন্ডেশন, অন্যান্য যে রাষ্ট্র সংস্কার আন্দোলন, অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো, অন্যান্য সকল সংগঠন, আপামর জনগণ আসলে যেভাবে এই বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছেন আমি বিশ্বাস করি। এবং আজকে আমরা দেখলাম যে চিফ অ্যাডভাইজার সাহেব তিনি 1000 কোটি টাকার একটা ফান্ড তৈরি করতে পেরেছেন। আমি খুবই বিশ্বাস করি এই সমন্বিত আমাদের যে উদ্যোগ, তাতে আমরা আসলে এই বন্যার যে দুর্যোগ, যে ক্ষয়ক্ষতি, এটাকে খুব ভালোভাবে ইনশাল্লাহ মোকাবেলা করতে পারবো। তো এটা একটা খুব ভালো সংবাদ, খুবই ভালো সংবাদ যে দুর্যোগের জায়গাগুলোতে আপনার ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক, আপনার বিদ্যুৎ, এগুলো আসলে ফিরে আসছে। আমরা অনেকেই আসলে আমাদের যে আত্মীয়স্বজনরা আসলে সেই এলাকাগুলোতে আটকা পড়েছিলেন, তাদের সঙ্গে এখন আমরা প্রায় 5 দিন পর আমরা যোগাযোগ করতে সক্ষম হয়েছি। এদিকে ঢাকায় মেট্রো রেল চালু করা সম্ভব হয়েছে, যেটা 17 তারিখে চালু করার কথা ছিল। যখন মেট্রো রেল বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে বলা হয় যে 1 বছর সময় লাগবে, তখন আমি বলেছিলাম যে যদি একটা মানুষের পক্ষের একটা সরকার যদি আসলে বাংলাদেশে আসে, তার পরের দিনই আসলে মেট্রো রেল চালু হবে। তো সেটা 17 তারিখে সরকার চালু করার ঘোষণা দিয়েছিল, কিন্তু মেট্রো রেলের কর্মীরা তারা অনেকেই নাকি সেখানে একটা আন্দোলন করেন এবং তারা কর্মবিরতি পালন করেন, যে কারণে 8 দিন দেরি হলো। তো এই যে প্রায় 8 দিন দেরিতে আসলে মেট্রো রেল চালু হলো, এত একটা গুরুত্বপূর্ণ সার্ভিস, ঢাকার যানজটকে চিন্তা করলে যারা আসলে মেট্রো রেলের সুবিধাভোগী তারা সবাই জানেন যে এটা কত গুরুত্বপূর্ণ একটা সার্ভিস। আপনার মোবাইল নেটওয়ার্ক, ফেনী জেলাতে আসলে 5 দিন লাগলো মোবাইল নেটওয়ার্কটা রিস্টোর করা। এইখানটা আমি সরকারের আরও কর্মতৎপরতা, সরকার সকলের আসলে মোবাইল নেটওয়ার্ক, আমি জানি যে এখানে অনেক চ্যালেঞ্জ ছিল, পানির প্রচণ্ড স্রোত, অনেক গভীর পানি ছিল, 20 ফুটের মতো পানি ছিল অনেক জায়গায়, কিন্তু এই সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে এটাতে আরও দ্রুত করতে পারলে খুব ভালো হতো এবং করাটা খুব দরকার ছিল। মেট্রো রেলের ক্ষেত্রে যে 8 দিন বেশি সময় লাগলো, এটা ঠিক হয় নাই। যারা আসলে এই সরকারকে, এই মেট্রো রেল ব্যবস্থাকে আসলে জিম্মি করেছিলেন তাদের দাবি দাওয়া আদায়ের জন্য, তারা কাজটা ঠিক করে না, তারা আসলে বাংলাদেশকে আসলে জিম্মি করেছিলেন। এ ধরনের আরও বেশ কিছু জিম্মির কথা আমরা শুনছি। আজকে আনসাররা নাকি কর্মবিরতি পালন করছেন। যমুনার সামনে প্রতিদিনই নাকি অনেকেই বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন, ঘেরাও করে রাখছেন। চিফ অ্যাডভাইজার সাহেব জরুরি কাজে বের হতে পারছেন না, তার বের হতে অনেক বেশি সময় লাগছে। এগুলো খুব বাজে দৃষ্টান্ত হচ্ছে, এগুলো দেশের বিপক্ষের কাজ হচ্ছে। তো যারা এইভাবে আসলে রাষ্ট্রকে জিম্মি করছেন, সরকারকে জিম্মি করছেন, এই নতুন স্বাধীনতাকে আসলে জিম্মি করছেন, প্রথমত বলবো যে আপনাদের দাবি যদি আসলে খুব যৌক্তিক দাবিও হয়, সরকারকে আরেকটু সময় অবশ্যই আপনাদের দিতে হবে। 53 বছরের যে জঞ্জাল, সেটা আসলে আপনি 53 দিনেই সমাধান করে ফেলতে পারবেন এরকম ভাবার আসলে কোনো কারণ নাই। এই যে আন্দোলন, এই যে দাবি দেওয়া, এই যে জিম্মি করে রাখা, এগুলোকে আমি খুব সহজ চোখে আসলে দেখছি না। আমি মনে করি যে এখানে স্যাবোটাজও হতে পারে। সরকার এবং এই রাষ্ট্র কাঠামো, এই নতুন বাংলাদেশকে আসলে ব্যর্থ করার একটা ষড়যন্ত্র এখানে হতে পারে বলে আমার ভয়। যারা এগুলো করছেন তারা সতর্ক হন, সংযত আচরণ করুন। কোনো ধরনের ষড়যন্ত্রের অংশ যদি আপনারা হয়ে থাকেন, সাবধান হন। বাংলাদেশের মানুষ যে একটা ঐক্যবদ্ধ অবস্থায় আছে, এখানে কোনো ধরনের ষড়যন্ত্র অবশ্যই সফল হবে না। বাংলাদেশে এখনও যে ব্যবসা বাণিজ্য খুব পূর্ণ উদ্যমে চলছে, কিংবা আপনার প্রশাসন, পুলিশ সহ প্রশাসন যে আসলে পূর্ণ উদ্যমে কাজ করছে, এই জিনিসটা এখন পর্যন্ত মনে হচ্ছে না। যেই পরিমাণ ভয়াবহ রকমের যানজট বেড়ে গেছে, এগুলো কোনো অবস্থাতেই খুব সহজ করে আসলে দেখার কোনো সুযোগ নাই এবং আমরা কেউ সেভাবে দেখছি না। সরকারের এখন এই বন্যার যে দুর্যোগ, এটা মোকাবেলা যেমন হচ্ছে যে একটা টপ প্রায়োরিটি, আরেকটা প্রায়োরিটি অবশ্যই যে রাষ্ট্রের সকল প্রশাসনের সকল অংশকে
রাষ্ট্র কাঠামোর সকল অংশকে আসলে রিস্টোর করা, পূর্ণোদ্যমে আসলে তাদেরকে কাজে লাগানো, তাদের সার্ভিস পাওয়াটা নিশ্চিত করা। এবং যারা আসলে এই জিনিসগুলো করবেন না, যেই সংগঠন, যে প্রতিষ্ঠান, রাষ্ট্র কাঠামোর প্রশাসনের যে অংশ আসলে এই জিনিসগুলো করবেন না, বাংলাদেশের জনগণ ধারণা করতে পারে, ভাবতে পারে যে আপনারা আসলে একটা কোনো ষড়যন্ত্রের অংশ, এবং সেটা আপনাদের কারোর জন্য আখেরে কোনো অবস্থাতেই ভালো হবে না। পুলিশকে পূর্ণ মাত্রায় রিস্টোর করার জন্য তাদেরকে যেমন আপনার সাহস ভরসা দিতে হবে, একই সঙ্গে জনগণ যাতে আসলে তাদের প্রতি কোনো আক্রোশ না রাখে, সেজন্য যারা গণহত্যাকারী, যারা মাফিয়াতন্ত্রের সহযোগী ছিল, যে পুলিশ সদস্যরা, তাদেরকে চিহ্নিত করে আইনি প্রক্রিয়া তাদেরকে আসলে নেওয়াটা জরুরি। অর্থনীতিকে পূর্ণ মাত্রায় রিস্টোর করা, অর্থনীতিকে পূর্ণভাবে আসলে চালু করাটা খুবই জরুরি। আমরা কিছুদিন আগে রাষ্ট্রচিন্তার একটা সেমিনারে প্রফেসর মুশতাক খানের যে বক্তব্য আমরা আসলে শুনেছি, তিনি সুনির্দিষ্টভাবে 4টা প্রস্তাব দিয়েছেন। অর্থনীতিকে এখন যে একটা খাদের কিনারায় আসলে আমাদের অর্থনীতি অবস্থান করছে, এই জায়গা থেকে অর্থনীতিকে আমরা আসলে কিভাবে উদ্ধার করতে পারি, কিভাবে আসলে পূর্ণ মাত্রায় সেটাকে আসলে চালু করতে পারি, বিপদমুক্ত করতে পারি, সেই 4 দফা প্রস্তাব সুবিবেচনা করার জন্য সরকারকে আমরা অবশ্যই বিনীতভাবে অনুরোধ করছি। এর মধ্যে আমরা দেখেছি যে আমাদের বিএনপির বন্ধুদের পক্ষ থেকে দ্রুত নির্বাচনের দাবি করা হচ্ছে, এবং তারা বলছেন যে সংস্কার করবেন হচ্ছে জনগণের সরকার। আমি আপনাদের এই 2টা দাবির পক্ষেই আসলে একমত। সঙ্গে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে নিশ্চয়ই আপনারা একটা সঠিক নির্বাচন চান, নিশ্চয়ই আপনারা আসলে জনগণের সরকার চান, কিন্তু বর্তমান যে নির্বাচন ব্যবস্থা, বর্তমান যে নির্বাচনের সঙ্গে সংযুক্ত যে প্রশাসনিক রাষ্ট্র কাঠামোর যে ব্যবস্থা, এগুলোতে কোনো অবস্থাতে বাংলাদেশে সঠিক নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই, কোনো অবস্থাতে বাংলাদেশে জনগণের সরকার আবার প্রতিষ্ঠা হওয়ার আসলে কোনো সুযোগ নাই। যদি আমরা জনগণের সরকার বলি, গণ অভ্যুত্থানের মাধ্যমে আসলে যেই সরকার হয়, সেটা হচ্ছে সবচেয়ে বেশি আসলে জনগণের সরকার, সবচেয়ে বেশি জনগণ আসলে সেই সরকারটাকে ম্যান্ডেট দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে আসলে সেই সরকারটাকে প্রতিষ্ঠা করেছে। সো এর চেয়ে বেশি জনগণের সরকার আসলে আর কিছু হইতে পারে না। আমরা অবশ্যই একটা নিয়মিত যে আপনার নির্বাচনের ব্যবস্থা, গণতান্ত্রিক একটা ব্যবস্থায় আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা যেতে চাই, কিন্তু তার আগে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে আমরা আসলেই গণতান্ত্রিক, আসলে একটা সঠিক সরকারের, সঠিক একটা নির্বাচনের ব্যবস্থার দিকে আমরা আসলে যাচ্ছি কিনা। তার আগ পর্যন্ত নিশ্চয়ই আমি মনে করি যে আপনারাও নির্বাচন চান না, এবং বাংলাদেশের কোনো মানুষ আসলে নির্বাচন চায় না। যদি কেউ আসলে নির্বাচন চায়, যদি কেউ আসলে তড়িঘড়ি করতে চায়, যদি কেউ বলে যে এই ব্যবস্থার মধ্যেই নির্বাচন দেন, বুঝতে হবে যে সে আসলে কোনো না কোনো একটা ষড়যন্ত্রের অংশ। সে আসলে চায় না যে এতগুলো রক্তের বিনিময়ে, এত ত্যাগের বিনিময়ে, এতগুলো জীবনের বিনিময়ে যে একটা সুযোগ, যে একটা নতুন স্বাধীনতা আসলে আমরা পেয়েছি, এই স্বাধীনতার পক্ষের শক্তি তিনি অবশ্যই নন বলে বাংলাদেশের মানুষ অবশ্যই তাকে ধরে নেবেন। আমি বিশ্বাস করি যে আমাদের বিএনপির যে বন্ধুরা, যারা অনেক নিপীড়নের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন এই রাষ্ট্র কাঠামোর জন্য, এই নির্বাচন ব্যবস্থার কারণে, এই প্রশাসনের ব্যবস্থার কারণে, তারা নিশ্চয়ই এই একই ব্যবস্থার মধ্যে আবার ফিরে যেতে চাইবেন না। 2 দিন আগে হোক, পরে হোক, আবার তারা কোনো একটা জুলুমের শিকার, আবার তারা কোনো একটা নিপীড়নের শিকার নিশ্চয়ই হইতে চাইবেন না। কিংবা শেখ হাসিনার যে চরম পরিণতি, মাফিয়াতন্ত্রের যে চরম একটা পরিণতি, যে পরিণতির কারণে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে আসলে বাংলাদেশ ছাড়া হতে হয়েছে, সেরকম একটা পরিণতি নিশ্চয়ই আমাদের বিএনপির বন্ধুরা চান না বলেই আমি বিশ্বাস করি। কাজেই আপনাদেরকে অনুরোধ করব যে সত্যিকার অর্থে এখানে নির্বাচনের, সঠিক নির্বাচনের একটা ব্যবস্থা, সত্যিকার অর্থে এখানে জনগণের সরকার, জনগণের পক্ষের প্রশাসন ইনস্টল করার যে একটা উদ্যোগ, আমরা একটা সুযোগ আমরা আসলে পেয়েছি, সেটাকে সহযোগিতা করার জন্য, সেটার জন্য সর্বতোভাবে কাজ করার জন্য। বিভিন্ন জায়গায় আমরা শুনছি যে আমাদের বিএনপির বন্ধুদের নামে আপনার দখলবাজির, আপনার চাঁদাবাজির বিভিন্ন অভিযোগ আসছে। আমরা বিশ্বাস করতে চাই যে বিএনপির নেতৃত্ব এগুলোকে শক্ত হাতে আসলে দমন করবেন, এবং কোনো অবস্থাতে বাংলাদেশে কোনো চাঁদাবাজি, কোনো লুটতরাজবাজি, কোনো মাফিয়াতন্ত্র, আপনার কোনো দখলতন্ত্র, এগুলো আমরা কোনো অবস্থাতে হতে দিব না। এটা বিএনপি হোক, এটা বৈষম্য বিরোধী আন্দোলন হোক, যে নামেই হোক না কেন, এইটা বাংলাদেশে আমরা কোনো অবস্থাতে হতে দিব না। সো যারাই আসলে এগুলোর সঙ্গে যুক্ত, তারা সবাই সতর্ক হন, এখনই সচেতন হন। আপনারাও একটা ষড়যন্ত্রের অংশ, এটা যাতে আমরা বাংলাদেশের জনগণ কোনো অবস্থাতে ভেবে নিতে বাধ্য না হই।
আমি বরং আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন, বিএনপি সহ সকল রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, সকল আপামর ছাত্র জনতাকে আসলে অনুরোধ করব যে আমরা সরকারকে সহযোগিতা করি। আসলে জরুরি কোন কাজগুলো আসলে এই মুহূর্তে আমাদের করা দরকার, কোনগুলো করলে আসলে আমাদের অর্থনীতি চালু হবে, আমাদের অর্থনীতি থেকে যেই লিকেজগুলো, যেখান থেকে আসলে আমাদের টাকা পয়সার লুটপাট হয়, পাচার হয়ে যায়, সেগুলো আসলে বন্ধ করতে পারবো। রাষ্ট্রের যে অপচয় হয়, ক্ষতি হয়, সেগুলোকে আমরা আসলে বন্ধ করতে পারবো। রাষ্ট্রের যেখানে যেখানে আসলে হুমকি আছে, সেগুলোকে আমরা আসলে বন্ধ করতে পারবো। আমরা প্রায়োরিটি দিয়ে এই যে বন্যা নামক যে একটা পানি সন্ত্রাস আমাদের পূর্বাঞ্চলে, দেশের পূর্বাঞ্চলে হয়ে গেল, বিভিন্ন সময় আমাদের তিস্তা, আমাদের পদ্মা, আমাদের ব্রহ্মপুত্রর যা এলাকাগুলোতে, অববাহিকাগুলোতে যে বারবার পানি সন্ত্রাস হয়, আমরা এটার একটা পার্মানেন্ট সমাধান এই সরকারকে দ্রুততম সময় করার জন্য অনুরোধ করব। আমরা দাবি করব যে আপনারা আন্তর্জাতিক নদীর পানি শেয়ার করার, নদীর পানির যে একটা কনভেনশন আছে, সেই কনভেনশনে স্বাক্ষর করুন এবং অবিলম্বে আন্তর্জাতিক আদালতের সহযোগিতা নিয়ে আপনারা ভারতকে বাধ্য করুন আমাদের পানির যে ন্যায্য হিস্সা নিয়মিতভাবে সেটা যেন তারা আমাদেরকে দিতে বাধ্য হয়, আমরা যাতে সেটা অবশ্যই পাই। আমি আমার সরকারের কাছে প্রস্তাব করছি, অনুরোধ করছি যে আপনারা রোহিঙ্গা সমস্যার একটা দ্রুত সমাধান করুন। রোহিঙ্গা সমস্যার কারণে আমাদের এই কক্সবাজার, সেন্ট মার্টিন, আমাদের পার্বত্য চট্টগ্রাম, এই এলাকাগুলোতে আমাদের একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। এবং মায়ানমারের এখনকার যে অবস্থা, সেখানে যে আসলে জান্তা বাহিনী এবং আরাকান আর্মি এবং রোহিঙ্গারা, তারা যে আসলে ত্রিমুখী লড়াই করছে, জান্তা বাহিনী এক ধরনের পরাজয়ের মুখে আছে। এখনই আসলে সবচেয়ে ভালো একটা সময়, যদি আমরা আসলে জাতিসংঘকে সাথে নিয়ে আমরা যদি সেখানে রোহিঙ্গাদের জন্য একটা নিরাপদ আবাসনের আসলে ব্যবস্থা করি, সেটা একে তো আসলে রোহিঙ্গাদেরকে তাদের যে অধিকার, যে তাদের যে নিজেদের ভূমিতে বসবাসের যে নিরাপদে বসবাসের যে অধিকার, সেটা যেমন আসলে নিশ্চিত করবে, একই রকমভাবে বাংলাদেশের জন্য যে নিরাপত্তা ঝুঁকিগুলো তৈরি হচ্ছে, কিছুদিন পর পর সেখান থেকে আসলে আরাকান আর্মি হোক, রোহিঙ্গা হোক, আপনার জান্তা বাহিনী হোক, তারা যে আসলে চলে আসতে বাধ্য হয়, কিছুদিন পর পর যে ওখানে আসলে বোমা পড়ে, আমাদের সীমান্তের ভেতরে যে বোমা পড়ে, আমাদের লোকজন যে মারা যায়, আমরা যে আসলে একটা ভয়াবহ নিরাপত্তা ঝুঁকিতে আসলে আমরা সেই জায়গাটায় আছি, এটারও একটা পার্মানেন্ট সমাধান। এইভাবে জাতিসংঘকে সাথে নিয়ে আমরা রোহিঙ্গাদের জন্য যদি সেখানে একটা নিরাপদ আবাসের ব্যবস্থা আসলে করতে পারি, দোনোটা সমস্যার একটা পার্মানেন্ট সমাধান আসলে সেখানে হয়। সর্বশেষ আমি বাংলাদেশের আপামর জনগণ আপনাদের কাছে অনুরোধ করব, আমরা সকলে একসাথে যেরকম লড়াই করে মাফিয়া সরকার, শেখ হাসিনার সরকার, মাফিয়াতন্ত্রকে এই দেশ থেকে আসলে ঝেঁটিয়ে বিদায় করেছি, একই রকমভাবে আমরা বাংলাদেশে আবার যাতে মাফিয়াতন্ত্র কখনো ফিরে আসতে না পারে, সেই লক্ষ্যে আমরা সকলে মিলে এই সরকারের সঙ্গে পলিসিগত লেভেলে সরকারের আসলে প্রায়োরিটি কাজগুলো কি, সেই পরামর্শগুলো সরকারকে দিয়ে, সরকারের গঠনমূলক সমালোচনা করে, তার দুর্বলতার জায়গাগুলো তাকে আসলে তুলে ধরে, তাকে দেখিয়ে দিয়ে, এবং এই কাজগুলো ইমপ্লিমেন্টেশনে সরকারকে সহযোগিতা করে আমরা সবাই এই নতুন বাংলাদেশ, এই নতুন স্বাধীনতা, সেটাকে সমৃদ্ধ করি, শক্তিশালী করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।